আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা লুপ ইনভেরিয়েন্ট দিয়ে যখন প্রমাণ করি, বেসিক্যালি যেসব লুপ দিয়ে কাজ করে সেই সব প্রবলেমকে আমরা লুপ ইনভেরিয়েন্টের মাধ্যমে প্রমাণ করতে পারি। লুপ হচ্ছে একটা স্টেটমেন্ট, বক্তব্য। আমরা যেটা দেখাই সেটা হচ্ছে যে ওই বক্তব্যটা এরকম যে ওই বক্তব্যটা যখন প্রোগ্রাম টার্মিনেট করে তখন যদি সত্যি হয়, তাহলে তার মিনিং দাঁড়ায় যে আমার অ্যালগরিদমটা যে কাজটা করতেছে সেই কাজটাই, হ্যাঁ, সেই কাজটাই, বা যে কাজটা করতে বলছে দাবি করতেছে সেই কাজটাই হয়ে যায়। তো এটা টার্মিনেট সম্বন্ধে লিখছে। আর মেইনটেনেন্সে যেটা হয় সেটা হচ্ছে যে আমি লুপের একটা স্টেপকে দেখাই যে দ্যাট ইজ ওয়ার্কিং। আমরা একটা স্টেপকে দেখাই যে দ্যাট ইজ ওয়ার্কিং। তার মানে হচ্ছে যে লুপের কোন একটা পার্টিকুলার স্টেপ এটুকু এনশিওর করে যে আগের স্টেপগুলো যদি ঠিক থাকে তাহলে তার নেক্সট স্টেপগুলো ঠিক আছে, মানে ওই স্টেপটা তার কাজটা প্রপারলি ডান, মানে করবে। আগের স্টেপগুলো যদি ঠিক থাকে তাহলে ওই স্টেপটা তার কাজ প্রপারলি করতে পারবে। মানে হচ্ছে যে যদি আগের স্টেপগুলো ঠিক থাকে বা আগের স্টেপগুলো কাজ যদি প্রপারলি ডান হয়ে থাকে, তাহলে ওই স্টেপের কাজটা করলে আমার যা লুপ ইনভেন্ট সেটা ঠিক থাকবে। এখন এটা কিন্তু বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের অ্যাপ্রোচ। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে যে ধরে নেওয়া হয় যে আগের স্টেপগুলো ঠিক আছে, মানে যদি এন এর জন্য কোন একটা স্টেটমেন্ট সত্যি হয় তাহলে n+1 এর জন্য সত্যি হবে। এখন এখানে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে ফার্স্ট স্টেপ, মানে সরি, আগের স্টেপ ঠিক আছে, বলা হচ্ছে না যে ওই মানে ওই আগের স্টেপ ঠিক আছেই, বলা হচ্ছে যদি থাকে, যদি থাকে তাহলে পরের স্টেপটার জন্য ঠিক হবে। এখন এই যদির উপর যদি আমি এই জিনিসটা দাঁড় করে রাখি, যদি মিথ্যা হলে তো বিপদ। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ইন্ডাকশনে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা বেসিস স্টেপ রাখি। হ্যাঁ, আর এখানে যেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। কার ইনিশিয়ালাইজেশন? লুপের ইনিশিয়ালাইজেশন, মানে লুপ যখন স্টার্ট করবে, ফার্স্ট ইটারেশন যখন হবে তখন যাতে জিনিসটা ঠিক থাকে। তাহলে ফার্স্ট ইটারেশনের যেহেতু ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের কনসেপ্টে যেহেতু সেকেন্ডটা ঠিক আছে, থার্ডটা ঠিক থাকবে, থার্ডটা ঠিক আছে, ফোর্থটা ঠিক থাকবে। তাহলে আসলে বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে কনসেপ্ট সেই অনুযায়ী আমরা প্রমাণ করলাম, লুপ ইনভেরিয়েন্টের মাধ্যমে প্রমাণ করলাম। যেহেতু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে স্টেপ বাই স্টেপ আগায়, লুপ ইনভেরিয়েন্টেও আমরা লুপের মধ্যেও আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। তাহলে অ্যাপ্রোচ, আমরা এই অ্যাপ্রোচে দেখাইছিলাম কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে ইনসার্শন সর্ট কারেক্টলি সর্টস লিস্ট অফ নাম্বার। তো এই একই অ্যাপ্রোচ ইউজ করে আমরা অন্যান্য বিভিন্ন অ্যালগরিদম, যেটা আমরা অন্য কোথাও পাইছি বা আমরা অন্য কোথাও আমরা নিজেরা ডিফাইন করছি বা নিজেরা তৈরি করছি, কি বলে এটাকে, মানে বুদ্ধিমত্তার সাথে একটা লুপ ইনভেন্ট দিতে হবে যেটা ট্রু থাকে। কখন ট্রু থাকে? অ্যালগরিদম লুপটা চলার শুরুতে, মানে লুপটা শুরু হওয়ার আগে, লুপটা যখন চলছে তখন, লুপটা যখন শেষ হয়ে গেছে তখন, 3 সময়। আচ্ছা, নেক্সট আমাদের যেই জিনিসটা আলোচনা ছিল সেটা হচ্ছে যে অ্যানালাইজিং অ্যালগরিদম। আমরা এখানে অ্যালগরিদম এর টাইম বা স্পেস এর কমপ্লেক্সিটি, মানে হচ্ছে টাইম কেমন নেয়, স্পেস কেমন নেয়, সেটা আমরা অ্যানালাইজ করতে চেষ্টা করব। তো তোমাদের একটা কথা বলছিলাম প্রথম দিকে, তোমার মনে আছে কিনা, যে আমরা প্যারালাল অ্যালগরিদম টেক্সট বইয়ে সরাসরি পড়ি না। যদি এই মুহূর্তে প্যারালাল অ্যালগরিদমের কনসেপ্ট আইডিয়া থাকাটা খুব জরুরি, কারণ এখন তো হচ্ছে আমরা কনকারেন্ট না, আমরা মাল্টিপল কোর ইউজ করে প্রোগ্রাম করি। সো সেখানে আমাকে প্রসেসিং হচ্ছে। সো অনেকগুলো কারণে আমরা প্যারালাল অ্যালগরিদম সরাসরি পড়ি না।
বরং আমরা সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম ভালো করে পড়ি এবং চেষ্টা করি যে ওই সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম গুলোর জ্ঞানটাকেই আমরা প্যারালাল অ্যালগরিদম প্রয়োগ করতে চেষ্টা করি। তো অনেকগুলো কারণ আছে এটা কেন। একটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম এবং কি বলে প্যারালাল অ্যালগরিদম এর মধ্যে ফান্ডামেন্টালি কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হয়ে যায় এবং সেই ডিফারেন্সটা হ্যান্ডেল করাটা কখনো কঠিন, কখনো কমপ্লেক্স। সরি, কখনো সহজ, কখনো কমপ্লেক্স। এটা একটা বিষয়। এবং তুমি যদি সিকোয়েন্সিয়াল অ্যালগরিদমের কনসেপ্টটা বুঝো তাহলে সেই কনসেপ্টটাকে তুমি ওটাতে ট্রান্সলেট করতে পারবা। কোনো কোনো ক্ষেত্রে খুব স্ট্রেট ফরওয়ার্ড হইতে, কোনো কোনো ক্ষেত্রে একটু চালাকি করে, একটু বুদ্ধি করে। দ্বিতীয় একটা কারণে আমরা প্যারালাল অ্যালগরিদম ভাবে আন্ডার গ্রাজুয়েট টেক্সট এখনো পড়াচ্ছি না, সেটা হচ্ছে প্যারালাল মেশিনের মডেল কিন্তু অনেক। মানে হচ্ছে সব প্যারালাল মেশিন এক স্টাইলে কাজ করে না। কোনো কোনো প্যারালাল মেশিন কাজ করে কাইন্ড অফ ইজ এ লাইক এ ট্রি। হ্যাঁ, কোনো কোনো প্যারালাল মেশিন হয়তো অন্যভাবে, আরেকটা মেশিন অন্যভাবে। তো প্রত্যেকটা প্যারালাল মেশিনের মানে ডিজাইন অ্যাপ্রোচটা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা একরকম না। যেমন ধর একটা এক্সাম্পল দিই তোমাকে, যদি একটা প্যারালাল মেশিন এর মনে করো 8টা প্রসেসর আছে, তো প্রশ্ন হতে পারে যে এই 8টা প্রসেসরে কি ইন্ডিপেন্ডেন্টলি নিজস্ব র্যাম থাকবে নাকি তারা সবাই একটা র্যামকে শেয়ার করবে? দুটোই কিন্তু হতে পারে, প্রত্যেকের আলাদা র্যাম থাকতে পারে। সে করলো, নিজে করলো। অসুবিধা হচ্ছে যে এই যে নিজে সব নিজে করতেছে, সবগুলো মিলাইতে হবে না, আবার মিলাইতে হবে, মিলানোর জন্য একটা কাজ রয়ে গেল না, বাকি রয়ে গেল না, তাহলে এটা একটা ঝামেলা। আবার যদি কম্বাইন্ড থাকে তাহলে আবার একজনের কাজের সময় একজনের মানে যদি শেয়ার্ড মেমোরি থাকে, শেয়ার্ড র্যাম থাকে, তাহলে আবার ওই ওই যে মানে কে কোন কোন ডাটা কখন অ্যাক্সেস করবে সেটা নিয়ে আবার কিলাকিলি লেগে যেতে পারে। যে তুমি মনে করলা যে যে শেয়ার থাকলে বুঝি অনেক সুবিধা, সুবিধা তো অবশ্যই আছে, কিন্তু দেখা যাবে যে দুইজন কিন্তু একই ডাটার উপর একসাথে কাজ করতে পারছে না, তাহলে আবার তো সিকোয়েন্সিয়ালি হয়ে গেল। হ্যাঁ, যদি একসাথে কাজ না করতে পারে তাহলে তো জিনিসটা সিকোয়েন্সিয়ালি মতো হয়ে গেল। ঠিক আছে, সো দুইটারই সুবিধা আছে, অসুবিধা আছে। শেয়ার্ড মেমোরি আবার কি বলে ডেডিকেটেড মেমোরি, দুইটাই সুবিধা আছে, অসুবিধা আছে। তো এটা তো একটা বললাম, আর অনেক রকম মানে ঘটনা ঘটে আর কি। হ্যাঁ, যেটা আর অনেক রকম ঘটনা ঘটে যেটা আমাকে কি বলে আমাকে একটা সিঙ্গেল মডেলের স্টিক থাকতে দেয় না প্যারালাল কম্পিউটেশনের ক্ষেত্রে। তো কিন্তু মজার বিষয় হচ্ছে যে সিকোয়েন্সিয়াল মেশিন দেখি, আমাদের যতগুলো মেশিন আছে সবগুলো কিন্তু একটা সিঙ্গেল মডেল ফলো করে অলমোস্ট সব মেশিন। এবং সেটা ডিউ টু টুরিং এর কিছু অবদান আছে, মোস্ট অবদান, বেশি অবদান হচ্ছে ভন নিউম্যানের, চার্লস ভন নিউম্যান, সরি জন ভন নিউম্যান, জন ভন নিউম্যান। তোমাদের এই নামটা বলছিলাম আগে? জি স্যার, শুনছিলাম। এক মিনিট। তো ভন নিউম্যান একটা আর্কিটেকচার ডিফাইন করছেন যেটাকে বলে ভন নিউম্যান আর্কিটেকচার, এবং মোস্টলি আমরা সেই আর্কিটেকচার ফলো করে আগাই। তো এখানে সেই মডেলটাকেই বলা হচ্ছে র্যাম মডেল। হ্যাঁ, আমরা তো র্যান্ডম অ্যাক্সেস র্যাম বলতে বলতে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বুঝতাম, এখানে কিন্তু র্যাম বলতে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বোঝাচ্ছে না, র্যান্ডম অ্যাক্সেস মেশিন। র্যান্ডম অ্যাক্সেস মেশিনে কি হবে? ইনস্ট্রাকশনস আর এক্সিকিউটেড ওয়ান আফটার অ্যানাদার উইথ নো কনকারেন্ট অপারেশনস। একটার পর একটা হবে। তার মানে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এ যে কনসেপ্টটা জানি, স্ট্রাকচার প্রোগ্রামিং এর সময় আমরা তিনটা জিনিস দেখছিলাম। স্ট্রাকচার প্রোগ্রামিং এ তিনটা স্ট্রাকচার থাকে: সিকোয়েন্স, সিলেকশন, ইটারেশন। হ্যাঁ, সিকোয়েন্স, সিলেকশন বা ব্রাঞ্চিং, ইটারেশন বা লুপিং। যে কোনো স্ট্রাকচার প্রোগ্রাম এই তিনটা জিনিস ইউজ করে। একটা হচ্ছে সেই ইনস্ট্রাকশন গুলো পরপর লিখে যায় এবং কখনো কখনো সেখানে ব্রাঞ্চ তৈরি করে, মানে হচ্ছে ইফ দিয়ে, অথবা ইফ ছাড়াও করতে পারে যে এটা হলে ওইটা,
মানে এই শর্ত হলে এদিকে যাবে, এই শর্ত ফুলফিল হলে ওদিকে যাবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তার আরেকটা স্ট্রাকচার। এবং লুপিং হচ্ছে বেসিক্যালি রিপিট করা, একই একটা নির্দিষ্ট কাজকে রিপিট করা। তো র্যান্ডম অ্যাক্সেস মেশিন এর মূল অপশন হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি হবে। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি কাজগুলো হবে। তো এখন আমাকে যদি এই র্যান্ডম অ্যাক্সেস মেশিনের জন্য একটা অ্যালগরিদমকে অ্যানালাইজ করতে হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের কস্ট দেখব, এবং দেখবো যে ওই ইনস্ট্রাকশনটা কভার হচ্ছে। হ্যাঁ, ওই কভার হচ্ছে। মনে করো একটা এক্সট্রা কস্ট হচ্ছে, মনে করো $5, বললাম আর কি, ডলার দিয়ে বললাম, বেশিরভাগ ডলার হয় না, ডলার, $5। তো যদি ইনস্ট্রাকশন 10 বার হয় তাহলে কি হবে, 5 × 10 মানে $50, তাহলে কস্ট হচ্ছে $50। এইরকম এইটা হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে অ্যাপ্রোচ। তাহলে কিভাবে আমরা করব কাজটা? এখানে যেটা ঘটনা ঘটে সেটা হলো যে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা সাধারণত কি বলে, সত্যিকারের কম্পিউটার যেই অপারেশনটা করে নরমালি, এডিশন, সাবট্রাকশন, এগুলো সবগুলা কস্ট কিন্তু এক্স্যাক্টলি সমান না। হ্যাঁ, যেমন মাল্টিপ্লিকেশনের কস্ট এডিশনের কস্ট থেকে বেশি। হ্যাঁ, তারপরে ধরো তুমি যদি মেমোরি যোগ করো তাহলে একরকম কস্ট, মেমোরি টু রেজিস্টার যোগ করো তাহলে একরকম কস্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি একরকম সবসময় যে হয় ওরকম না। কিন্তু ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি যে এই কমনলি যেসব ইনস্ট্রাকশন একটা রিয়েল কম্পিউটার এক্সিকিউট করে সেগুলোর প্রত্যেকটার কস্ট সমান। হ্যাঁ, প্রত্যেকটা কস্ট সমান, এটা আমরা ধরে নিচ্ছি। তো সমান না ধরলেও সমস্যা নাই, সমান না ধরলে যে বিরাট কোনো সমস্যা হবে সেরকম না, জাস্ট একটু হিসাবটা একটু বেশি করতে হবে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডাটা টাইপ। ডাটা টাইপ র্যাম মডেল হচ্ছে ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট। হ্যাঁ, সিম্পল করে আমরা ধরে নিই যে এই দুটেই তার ডাটা টাইপ আছে, যদিও বাস্তবে এটা ভিন্ন হইলেও হতে পারে। আচ্ছা, তো এখানে বেশ কিছু কথাবার্তা লেখা আছে কিভাবে মেমোরি রিপ্রেজেন্ট করবে, এগুলা আসলে যখন তুমি অ্যানালাইজ করবে তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, বাট আমরা আপাতত ওই ডিটেল যাচ্ছি না আর কি। মেশিনে যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি কি ধরনের মেশিন ইউজ করতেছো এটা আলটিমেটলি এক্সাক্ট কস্টটা তোমার বের করার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় অনেক সময়। তো এখন আসলে আমরা অ্যানালাইজ করি। এখন অ্যানালাইজ করার সময় আসলে যেটা করতে হয় আমাকে, আমি এখানে প্রথমে ইনসারশন সর্ট যেভাবে করছে সেটা দেখাই, এরপরে আমরা আরো কিছু সহজ এক্সাম্পল দেখবো আর কি। এটা হচ্ছে ইনসারশন সর্টের অ্যালগরিদমটা, এবং পাশে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কোন ইনস্ট্রাকশন কয়বার এক্সিকিউট হবে সেটা লিখে দেওয়া হয়েছে। এবং ধরে নিয়েছে যে 1 নম্বর লাইনের কস্ট হচ্ছে C1, 2 নম্বর লাইনের কস্ট হচ্ছে C2, এরকম 6 নম্বর লাইনের কস্ট হচ্ছে C6, C7, C8। এই প্রত্যেকটা কস্ট সমান না, এটা আমরা আগেই বললাম যে এটা সমান হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখবো যে এইটাকে সমান ধরলেও মানে বিশাল কোনো পার্থক্য হয়ে যায় না। তারপর ধরে নিচ্ছি সমান না, সমান ধরে আগাচ্ছি, তারপর দেখাবো যে এটা সমান নাকি সমান না, সেটা অনেক বড় পার্থক্য তৈরি করবে না। আচ্ছা, প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনটা আমি এখানে a ডট লেংথ ধরে নিয়ে হচ্ছে n, a ডট লেংথের মান ধরে হচ্ছে n। তাহলে এখন দেখো প্রথম লাইনটা কবার এক্সিট হচ্ছে, তুমি গুনো। হ্যাঁ, গুনো 1 2 করে গুনো। প্রথম সংখ্যা হচ্ছে 2, তারপরে 3, তারপরে কত, 3 এর পরে কত, 4 স্যার। 4। তোমার কাছে প্রশ্নটা হাস্যকর লাগছে নাকি? না স্যার, আমরা আছি নাকি চেক করতেছি না, ওটা না। 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এই প্রশ্নটা হাস্যকর লাগতে পারে। স্যার। এটা ট্রেন পর্যন্ত চলবে, হ্যাঁ, এটা প্লেন পর্যন্ত চলবে। n পরে চলবে। হ্যাঁ, ঘটনা হচ্ছে এই গুনতে পারাটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ক্যাপাসিটি, যেটা আমরা যখন অ্যারিথমেটিক শিখছিলাম তখন আমাদের এইটা প্রথম শেখানো হয়েছিল, মনে পড়ে? মনে পড়ার কথা না, তখন তুমি কিছু বুঝছো না। হ্যাঁ, ধরো 3 4 বছর বয়সে, অথবা কেউ নিজে নিজে শিখে ফেলে, গুনতে শিখে ফেলে। তো
এই যে গুনতে পারাটা এটা হচ্ছে প্রথম জিনিস, ম্যাথমেটিক্স এর প্রথম স্টেপ আমাদের, তাই না? জি স্যার। এখন এই গোনাটা আসলে কি জিনিস সেটা আমি বুঝি কিনা, এটাই কিন্তু কম্পিউটার সায়েন্সের আসলে step। মানে হচ্ছে যে যারা প্রোগ্রামিং পারে না তারা কেন পারে না কেন হচ্ছে তারা গুনতে পারে না। তোমার মনে হতে পারে যে গুনতে পারে না মানে কি? গুনতে পারে, সবাই তো গুনতে পারে, কে গুনতে পারে না? আসলে এই গোনাগুনতিটাই ঠিক মতো করতে পারে না। গোনাগুনতি অনেক কমপ্লেক্স হয়ে যায় একটা পর্যায়ে যে, হ্যাঁ, এবং যারা এই গোনাগুনতির কমপ্লেক্সিটিটা ধরতে পারে দে আর গুড প্রোগ্রামার। হ্যাঁ, মানে হচ্ছে প্রথম যেই অঙ্কটা শিখছিলাম সেই অঙ্কটা যারা স্পষ্ট করে বুঝতে পারছে তারাই হচ্ছে ভালো প্রোগ্রামার। আর যারা এই গোনাগুনতির মধ্যে প্যাচ লাগিয়ে ফেলছে তারা হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে প্যাচ লাগিয়ে ফেলবে। ঠিক আছে, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে 3 এর পরে কত? 3 এর পরে হচ্ছে 4, 4 পরে 5, 5 এর পরে 6, এভাবে গুনতেছো, গুনতে 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 কত পর্যন্ত গেলা? n পর্যন্ত গেলা। বলো দেখি তুমি কয়টা সংখ্যা গুনছো? কয়টা সংখ্যা গুনছো? n-1 স্যার। n-1, দ্যাট ইজ দ্য পয়েন্ট। খেয়াল করে দেখো আমি কিন্তু n টা সংখ্যা গুনি নাই, n-1 টা গুনছি। তাহলে এই লুপের পাশে যে লিখলো n টাইমস, এটা কোথা থেকে আসলো? n টাইমস কোথা থেকে আসলো? n-1 টা না হইছে? হ্যাঁ, আমি গুনছি কয়টা? 2 থেকে n পর্যন্ত কয়টা সংখ্যা? n-1 টা। কিন্তু আমি যে এখানে লিখলাম যে এই লাইনটা চলবে n বার, কেন n বার চলবে বলতে পারবে কেউ? এরপর স্টেপের জন্য স্যার চেক করবে, এটা n এর জন্য n হয়ে যাবে। হ্যাঁ, এর পরের স্টেপ চেক না করা পর্যন্ত তো আমি লুপ থেকে বের হব না, তাই না? স্যার n পর্যন্ত না হওয়া পর্যন্ত লুপ থেকে বের হবো না। না, n পর্যন্ত হবে, n+1 এ যাব, n+1 এ যে ফলস হব, ফলস হয়ে লুপ থেকে বের হবো। লুপ থেকে তো অ্যাটলিস্ট একবার ফলস হইতে হবে। যদি লুপের যে কন্ডিশন সেটা সারা জীবনই সত্যি থাকে তাহলে কি লুপ থেকে বের হয়? ইনফিনিটি লুপে পড়ে যায় স্যার। তাই না? তার মানে আমাকে অ্যাটলিস্ট একবার এটা মিথ্যা হইতে হবে। সেটা কখন? সেটা হচ্ছে যখন n এর মান j এর মান n+1 হবে। তার মানে কি আমি গুনবো n পর্যন্ত, তারপর n+1 ও গুনবো, ওই n+1 গুনে বের হয়ে যাব। তাহলে টোটাল কয়বার হলো? n বার। এখন বলো যে 2 নাম্বার লাইন কয়বার হবে? 2 নাম্বার লাইন কয়বার হবে? ওইটা n-1 বার। ওইটা n-1, ওটা কারণ ওই লাইনটা তো ওটা n টা এক্সিকিউট হবে 2 এর জন্য একবার, 3 এর জন্য একবার, 4 এর জন্য একবার, 5 এর জন্য একবার, এভাবে n এর জন্য সত্যি হবে, n এর জন্য ঢুকবে, n এর জন্য কাজ করবে। কিন্তু n+1 এর জন্য কাজ করবে না। সো এটা হচ্ছে n-1 বার। 3 নাম্বার লাইনও n-1 বার, 4 নাম্বার লাইনও n-1 বার। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো 5 নাম্বার লাইন। 5 নাম্বার লাইনও অ্যাপারেন্টলি n-1 বার, ঠিক আছে? 5 নাম্বার লাইন n-1 বার। কিন্তু ওই 5 নাম্বার লাইন তো একটা লুপ, লুপের শুরু, তাই না? জি স্যার। জি স্যার, while loop। তাহলে হ্যাঁ, তাহলে ওইখানে যে i is greater than 0 এই চেকটা কি একবার করে শেষ? আবার করবে না? বারবার করবে না এটা? জি স্যার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কয়বার করবে? প্রশ্ন হচ্ছে কয়বার করবে? তাহলে এই কয়বার করবে এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটু একটু হিসাব করি, আবার গুণাগুন্তি। হ্যাঁ, যেটা বলছিলাম গুনতে পারো কিনা, আসলে সত্যিকার তো গুনতে পারবে না, এটা টেস্ট হবে, বুঝছো? তুমি তো ফট করে বলে দিছো গুনতে পারি বললে তো হবে না, টেস্ট হবে, টেস্ট করে ই করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে নাকি? জি স্যার। জি স্যার। এখন প্রমাণ হয়ে যাবে যে যারা গুনতে পারে না তারা ভালো প্রোগ্রামার, যারা ভালো প্রোগ্রামার তারা আসলে গুনতে পারে, সেই জন্য ভালো। হ্যাঁ, কম্পিটেন্স ভালো করতে হলে তোমাকে গুনতে পারতে হবে খুব ভালো মতো। আচ্ছা, গুনি। এখানে জে এর মান প্রথম হচ্ছে 2, ঠিক আছে না? এর মধ্যে কোনো সন্দেহ নেই তো? জি স্যার, 2 স্যার। এরপরে জে এর মান 3, এটাও সন্দেহ নাই। এরপরে জে এর মান 4, তাই না? জি স্যার। ঠিক আছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন এখানে দেখো একটা জিনিস, আমি একটু সরাই, এটাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, জে এর মানে 2 এর জন্য আমরা প্রথমে আই এর একটা মান দিয়ে দিই। সেই আই এর মানটা, ইনিশিয়াল মানটা কত? 1।
জি স্যার তাই j না? minus 1 হ্যাঁ j minus 1 জি ওই স্যার while loop ঢোকার আগে এই কাজটা করি আমরা। তাহলে এরপরে j এর মান যখন 3 তখনও এই একই কাহিনী করবে। i এর মান কত হবে, যে 2 হবে, জি স্যার তাই না? আবার j এর মান যখন 4 তখন আমরা কি কত হবে হবে, স্যার 3 3 জি হবে। স্যার এটা কিন্তু শুরুর মান, খেয়াল করো, এটা কিন্তু শুরুর মান। এখন এই আয়ের মানটা আমি কমাইতে থাকবো, কমাইতে 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 কতক্ষণ চালাবো, যতক্ষণ আয়ের মান গ্রেটার দেন 0, তাই না? 0 হবে, 0 হয়ে বের হয়ে যাবে, তাই জি না? স্যার আচ্ছা, এইখানে কিন্তু তাই হবে না। এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে আয়ের মান 2, তারপরে 1, তারপরে 0, এরপরে বের হয়ে যাবে। এখানে কত হবে, 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। তাহলে খেয়াল স্ক্রিন শেয়ার কারেন্ট চলে যাচ্ছে। এখন তোমাদের রেকর্ডিং অফ হলে 30 দিন কে জানে। আচ্ছা, আছে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে স্ক্রিন, জি স্যার এটা এত কষ্ট করে যা লিখলাম সব চলে গেছে। আবার দেখি, প্রথমে এরপরে দেখা জের মান, যাচ্ছে না যেগুলো ইয়া করতেছেন হ্যাঁ দেখা যাচ্ছে না, আসতেছে স্যার এখন স্লো যে একটু ওই ইয়ের সমস্যা আর কি, কম্পিউটার নেটওয়ার্কের সমস্যা আর কি। আচ্ছা, আমরা দেখাছিলাম যে আয়ের মান এটার জন্য 1 2 এবং 1, জি এটার জন্য হচ্ছে আয়ের মান হচ্ছে 3, 2, 1। জি ও স্যার সরি, ভুল করলাম তো। প্রথমে শুরু 1 আয়ের মান হচ্ছে 1 1 এবং 0, তাই না? আয়ের মান কম, 2, 1, 0। এটার জন্য হচ্ছে আয়ের মান হচ্ছে 3, 2, 1 0 0, এরকম। তাহলে বোঝার বিষয় পাইলাম সেটা হচ্ছে যে এই 5 নাম্বার লাইনে যে ফিক্স না, সেটা আসছে। না স্যার আসে নাই আসতেছে স্যার আসছে স্যার কারেন্টের সমস্যা। তাহলে যে ইকুয়ালস টু 2, বারবার লিখতে হচ্ছে একই জিনিস, যে ইকুয়ালস টু 3, যে ইকুয়ালস টু 4। আয়ের মান হচ্ছে 1 এবং 0। তারপর এখানে আয়ের মান হচ্ছে 2, 1, 0। এখানে আয়ের মান হচ্ছে 3, 2, 1, 0। তো এই যে গুণাগুন্তি করলাম, গুণাগুন্তি করে আমার যেটা লাভ হলো সেটা হচ্ছে আমি এখন বুঝতে পারলাম যে আমার সবসময় হোয়াইল লুপের কয়বার চলবে সেটা আসলে নির্দিষ্ট নাই, ফিক্স না। সে ডিপেন্ড করছে কিসের উপর, ডিপেন্ড করছে জে এর মানের উপর। সো আমি বলি, এইভাবে বলি যে কয়বার চলবে সেটা হচ্ছে টিজে বার, এটা বললাম আর কি, টিজে বার চলবে। জি স্যার তাহলে জে এর মান যখন 2 তখন টি2 বার চলবে, জে এর মান যখন 3 তখন টি3 বার চলবে, জে এর মান যখন 4 তখন টি4 বার চলবে, যখন 5 তখন টি5 বার চলবে। এখন টি5 এর মান কত
অ্যাপারেন্টলি মনে হচ্ছে T5 এর মান 5, T3 এর মান কত? অ্যাপারেন্টলি মনে হচ্ছে T3 কি বলে T3 এর মান 3, কিন্তু এইটা আসলে সবসময় সত্যি না। কেন সত্যি না দেখো, সেটা হচ্ছে যে আমার হোয়াইল লুপে দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে i is greater than 0, যদি একমাত্র এই কন্ডিশনই থাকতো তাহলে আমি এইমাত্র যেটা বললাম যে T2 এর মান 2, T3 এর মান 3, T4 এর মান 4 এটা সত্যি হইতো, কারণ ওই কোন একটা জের জন্য i মান কত হয় তার থেকে 1 কম হয় এবং শূন্য পর্যন্ত যায়। তাহলে জের মান যখন 2 তখন i মান হবে 1 থেকে 0, জের মান যখন 3 তখন i মান হবে 2 থেকে 0, জের মান যখন 4 তখন কি হবে 3 2 1 0। তাহলে দেখা যাচ্ছে যে জের মান যত টি জের মানও তত। ঝামেলা পাকাইছে ওই পরের কন্ডিশনটা ai গ্রেটার দেন কি, এটা ঝামেলা পাকাইছে। কি হয়েছে ঝামেলা পাকাইছে দেখো, মনে করো জের মান 4, এখন ইনপুটে আছে আমার নাম্বার এই কয়টা, মনে করো 3 9 না 3 5 9 এই নাম্বারগুলো আমার আছে। হ্যাঁ, আর আমাকে ঢুকাইতে হবে কি, আমাকে ঢুকাইতে হবে মনে করো 4। হ্যাঁ, মানে এই যে মান হচ্ছে 4, তাহলে কি এর মান কত? কি এর মান হচ্ছে কি ইকুয়ালস টু, এই যে আমি কিন্তু অ্যালগরিদম থেকে লিখতেছি এগুলা, কি সমান এই যে এর মান কত? এর মান হচ্ছে 4। এখন এই 4 কে ঢুকাইতে হবে। এখন খেয়াল করে দেখো, আমরা যখন 9 পাবো তখন 9 কে শিফট করব, কারণ ai ইজ গ্রেটার দেন কি 9 ইজ গ্রেটার দেন 4, সো সরাবো। এরপরে ai তে 5 পাবো, 5 ইজ গ্রেটার দেন 4, দেন 5 কে সরাবো। কিন্তু এরপরে যখন আমি ai এর মান 3 পাবো, 3 ইজ নট গ্রেটার দেন 4, সো আমি কিন্তু আর করতে পারছি, আমি 3 বার করেই কাজ শেষ, তাই না? 3 বার করেই আমার কাজ শেষ, তাহলে আমি বের হয়ে যাবো। বোঝা গেছে কিনা? যদি আমার 4 বার করার কথা ছিল কিন্তু আমি 3 বার করে বের হয়ে গেলাম। আবার যদি এখানে 4 এর জায়গায় 4 না থেকে যদি এটা 6 হইতো তাহলে কয়বার করতাম? 2 বার করতাম। 9 জন্য একবার, 9 ইজ গ্রেটার দেন 6, সো ভিতরে ঢুকো। 5 ইজ নট গ্রেটার দেন 6, সো ভিতরে ঢুকবো না, বের হয়ে যাও। তাহলে কয়বার হলো? 2 বার। কি ঠিক বলছি? জি স্যার। ফলো করতে পারতেছো? জি স্যার। যারা ফলো করতে পারছো তারা কি, তারা গুনতে পারো, তাই না? খেয়াল করতে হবে, এখানে গুণা ছাড়া কোনো কিছু নাই, শুধু গুনতেছি আমরা। হ্যাঁ, তো সত্যি করে গুনতে পারো কিনা, নাকি গুনতে গেলে মাথা খারাপ হয়ে যায়, এটা হচ্ছে আসল বিষয়। হ্যাঁ, অনেকে কিন্তু মাথা খারাপ হয়ে যায় গুনতে গেলে, কারণ অনেক বিষয় যখন গুনতে যাবে একসাথে তখন প্যাচ লাগে ফেলবা, কি গুনতেছিলাম আগে, এখন কি ছিল, আগে কি ছিল, প্যাচ লাগে যাবে। আচ্ছা, যদি এটা হয় 12 তাহলে কবার হবে? একবার। তাহলে দেখা যাচ্ছে যে টিজের মান আসলে কত হইতে পারে? টিজের মান হইতে পারে 1 থেকে শুরু করে যে পর্যন্ত যে কোনো সংখ্যা। ঠিক বলছি না? স্যার আমরা হোস্ট কেসের জন্য ধরে নিলে হয় না। না, এখানে তো আমাকে সবকিছু চিন্তা করতে হবে, ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, সব রকম কেসই চিন্তা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে টিজের মান হইতে পারে 1 এবং সব ক্ষেত্রে 1 হবে, এটা তাই না? সব ক্ষেত্রে সেটা কি হবে? 1 হবে। অথবা হইতে পারে সবচেয়ে খারাপ অবস্থা কি, সব ক্ষেত্রে এটা মান হবে যে। সো আমরা এখন এই বিষয়টা তো স্পষ্ট হলো যে টিজের মান 1 এর থেকে জের মধ্যে যে কোনো সংখ্যাই হতে পারে। কি হয়েছে না স্পষ্ট? জি স্যার। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই বিভিন্ন রকম ভেজাল না করে আমরা শুধুমাত্র দেখি যে সবচেয়ে ভালো অবস্থা কি হতে পারে এবং সবচেয়ে খারাপ অবস্থা কি হতে পারে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আমরা দুইটা কেস দেখব, একটা হচ্ছে সবচেয়ে ভালো অবস্থা কি হতে পারে, আর একটা হচ্ছে কি সবচেয়ে খারাপ অবস্থা কি হতে পারে। যেমন ধরো সবচেয়ে ভালো অবস্থা কি, সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে এরকম যে যদি আমার ইনপুটটা থাকে এরকম, ধরো 2 4 5 6 8 9, এইটা হচ্ছে সবচেয়ে ভালো অবস্থা। কেন? কারণ কখনোই কিন্তু সে বড় পাবে না,
যখন 400 ঢুকাতে চেষ্টা করবো তখন 4 2 এর সাথে কম্পেয়ার হবে, আর কিছু হবে না। 5 যখন ঢুকে যাবো, যখন 5 4 এর সাথে কম্পেয়ার হবে, 2 এর সাথে কম্পেয়ার করবে না, কারণ 5 হচ্ছে 4 এর থেকে বড়। যখন 6 কম্পেয়ার করতে যাবো তখন একই কেস, যখন 8 কম্পেয়ার করতে যাবো তখন একই কেস, যখন 9 কম্পেয়ার করতে যাবো তখন একই কেস, সবসময় একই কেস। যা ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, একবার করে শেষ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস্ট কেস। আমরা এটা বলি বেস্ট কেস, মানে হচ্ছে যে যখন সবচেয়ে কম সময় লাগে, সবচেয়ে ভালো অবস্থা থাকে। আরেকটা হতে পারে যদি এটা উল্টা অবস্থা থাকে, যেমন ধরো যদি এরকম থাকে 9 8 6 5 4 2, এখানে কি হবে, যখন 8 ঢুকাবো তখন 8 9 কে সরাবো, যখন 6 ঢুকাবো তখন 8 9 দুজনকে সরাবো, যখন 5 ঢুকাবো তখন 9 8 6 তিনজনকে সরাবো, যখন 4 ঢুকাবো তখন 9 8 6 5 চারজনকে সরাবো। তার মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। হ্যাঁ, প্রথমে ছিল কি বেস্ট কেস, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, মানে সবচেয়ে খারাপ। Yes, sir. ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা কনসেপ্ট দেখি। একটা হচ্ছে যখন টিজের মান 1, আর একটা হচ্ছে যখন টিজের মান জে। J. একটাকে আমরা বলবো ওয়ার্স্ট কেস, একটাকে হলো বেস্ট কেস। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে প্রসিড করি, এটা থাকুক পাশে, আমরা আমাদের নেক্সট স্টেপে যাই। আমাদের সব ক্ষেত্রে কিন্তু এই 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 কি বলে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, এগুলো n-1। 8 নাম্বার লাইন n-1। সমস্যা হবে হিসাব করতে হবে আমাকে এই লাইনগুলা 5 6 7, তাই না? 5 6 7 আমাকে হিসাব করতে হবে। এখন 5 6 7 হিসাব করলে আমি দেখবো যে 5 নাম্বার লাইনে যদি বেস্ট কেস হয় তাহলে এই মানটা হয় টিজের মান হয় 1। হ্যাঁ, আর টিজের মান 1 হলে খেয়াল করে দেখো, টিজের মান যখন 1 তখন জে এর মান 2 এর জন্য এটার মান কত? জে এর মান 2 এর জন্য মানটা কত? বেসিক্যালি ওই 5 নাম্বার লাইন কয়বার, 5 নাম্বার লাইন কি হয়, 5 নাম্বার লাইন যেটা হয় সেটা হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3 আপ টু Tn, এটা না? এটা না 5 নাম্বার লাইনের কস্ট? জি স্যার। এই জিনিসটাকে হে লিখছে যে সামেশন অফ j ইকুয়ালস টু 2n 2 to n tj, সামেশন অফ tj, যেখানে j এর মান হচ্ছে 2 থেকে n। বোঝা গেছে কিনা? এখন বেস কেসে এটা কি হবে, এটা হবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এটা কয়বার? N bar. সরি, ভুল লিখছি আমি এখানে, T1 না তো, কত থেকে শুরু হবে? T2 থেকে। T2 থেকে স্যার। তাহলে এখানে কয়বার হলো? n মান না, কিন্তু কয়বার হলো? স্যার n-1 না স্যার? n-1 n-1 টাইমস। হ্যাঁ, এটা হলো বেস্ট কেস। আর 6 নাম্বার লাইন যদি tj এর মান 1 হয় তাহলে tj - 1 কত? 0। তাহলে 6 নাম্বার স্যার। লাইন এবং 7 নাম্বার লাইন এগুলো কি 0, তাই না? জি স্যার। বেস্ট কেসে। আর ওয়ার্স্ট কেসে কি হবে? ওয়ার্স্ট কেসে হবে 5 নাম্বার লাইন হবে এরকম 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এভাবে আপ টু কত? n। এটা কয় নাম্বার লাইন? এটা হচ্ছে লাইন 5। আর লাইন 6 কি হবে? 1 plus 2 লাইন 6 হবে, এটা একটু সরাই দিই, ছোট করে দিই। লাইন 6 হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এভাবে কত পর্যন্ত? কত পর্যন্ত? n-1 -1। এটা হচ্ছে লাইন 6 এবং 7। লাইন 6, সরি, লাইন 6 এবং 7।
স্যার এটা ওস্ট কেসে না? হ্যাঁ, এই সবগুলো ওস্ট কেস। এই প্রথম যে লিখছিলাম সেটা বেস্ট কেস, এটা হচ্ছে বেস্ট কেস, এটা বেস্ট কেস। আর এই যে নিচে লিখতেছি সেগুলো হচ্ছে ওর্স্ট কেস। এগুলো হচ্ছে ওর্স্ট কেস। উচ্চারণ অবশ্য ওর্স্ট না, এটা ওয়ার্স্ট, ওয়ার্স্ট কেস। আচ্ছা, এখন এই যোগফলটা করতে হবে, যোগফলটা আমি বের করতে হবে, বের করলে আমি রেজাল্টটা পেয়ে যাব। আর ইন জেনারেল যদি আমি লিখি, ইন জেনারেল লেখাটা হবে এরকম, tn সমান এই সবগুলো যোগ করলে যেটা হয় c1n, c1n কেন, n বার হচ্ছে চলতেছে আর একবারে কষ্ট কত c1, n-1 হচ্ছে n-1 বার চলতেছে, একবারে কষ্ট কত c2, তাহলে c1 into n, c2 n-1 plus c4 n-1 plus c5 summation c6 into summation c7 n-1 c8 n-1, এটা ছিল আমার অ্যাকচুয়াল কস্ট। এখন এই কস্টটা কত হবে, এক্স্যাক্টলি কত হবে সেটা আমরা একটু আগে সব বের করে ফেলছি। হ্যাঁ, আমাদের কিন্তু কাজ শেষ আসলে। তাহলে আমরা দেখলাম যে বেস কেস কত হয়, ওর্স্ট কেস কত, সব দেখলাম। তাহলে এখন আমরা টি মান কত বলতে পারবো, তাই না? টি মান কত বলতে পারবো। সো যদি টি যদি বেস কেস হয় তাহলে c5, ওই c5 এর সাথে হবে n-1, একটু দেখলাম, তাই না? এই যে n-1, ঠিক আছে, কারণ n-1 টা 1, তাহলে n-1, তাহলে c5 n-1, c6 c7 0, তাহলে c6 c7 করা দরকার নাই, শুধু c8 থাকবে, c8 n-1। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াচ্ছে এরকম c1 plus c2 plus c4 plus c5 plus c8 into n minus c2 plus c4 plus c5 plus c8, শেষ। এখন খেয়াল করে দেখো, এখানে c1 plus c2 plus c4 plus c5 plus c8 এই সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট, প্রত্যেকটা কনস্ট্যান্ট। এবং আমি যদি অনেকগুলো কনস্ট্যান্ট যোগ করি তাহলে কি পাই, তাহলে আমি আরেকটা কনস্ট্যান্ট পাই, ঠিক কি না? জি স্যার। অনেকগুলো কনস্ট্যান্ট যোগ করলে আমি একটা কনস্ট্যান্ট পাই, সেটা বড় কনস্ট্যান্ট হতে পারে কিন্তু সেটা একটা কনস্ট্যান্টই। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সাম কনস্ট্যান্ট ইনটু n প্লাস সাম কনস্ট্যান্ট মাইনাস, ওটাকে আমি প্লাস ধরে নিতে পারি, সমস্যা নেই। মানে পুরো জিনিসটাই একটা টার্ম আর কি। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে b আর এই পুরো জিনিসটা হচ্ছে a, তাহলে কি দাঁড়ালো an প্লাস b। সো উই ক্যান এক্সপ্রেস tn an প্লাস b। তার মানে এইটা আমরা যেটা পাইলাম tn, একটা ফাংশন পাইলাম, যে ফাংশনটা হচ্ছে n এর ফাংশন এবং দ্যাট ইজ এ লিনিয়ার ফাংশন অফ it, ঠিক বলছি না? তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ইনসারশন সর্টের বেস কেস হচ্ছে একটা লিনিয়ার ফাংশন অফ ইটস ইনপুট। ইনসারশন সর্টের বেস কেস হচ্ছে বেস কেস টাইম হচ্ছে ইজ এ লিনিয়ার ফাংশন অফ ইটস ইনপুট সাইজ, ইনপুট সাইজের লিনিয়ার ফাংশন। ক্লিয়ার? এখানে c6 আর c7 কে বাদ দিয়ে দিছে হিসাবের সময়। c6 এর মান 0, মানে 6 এর যে সাথে যেটা ছিল সেটা মান 0 হয়ে যাচ্ছিল। কেন 0 হয়ে যাচ্ছিল? কারণ tj এর মান ছিল 1। তাহলে c6 এর সহগ কি? c6 এর সহগ ছিল, বা c6 এর সাথে কি ছিল? tj-1 এর সামেশন। হ্যাঁ, tj-1 এর সামেশন। তাহলে tj-1 এর সামেশন মানে কি? tj এর মান যদি 1 হয় তাহলে tj-1 কত হয়? 0। this is 0। তাহলে 0 কে আমি যত সামেশন করি না কেন রেজাল্ট কি হবে? 0 হবে। সো এখানে পুরো টার্মের মান হচ্ছে 0, ঠিক আছে? সো c6 into 0 তার মানে কি এটা 0, ঠিক একইভাবে c7 এর মানও 0। সো সেখানে বাদ চলে গেছে, বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে tn এর মান যেটা পাইলাম, tn ইজ এ ফাংশন। খেয়াল করে দেখো, আমরা কিন্তু রানিং টাইমকে একটা ফাংশন আকারে প্রকাশ করছি, একটা ফিক্সড নাম্বার আকারে না। এবং সেই ফাংশনটা কার ফাংশন? ইনপুট সাইজের ফাংশন। ইনপুট সাইজের উপর ডিপেন্ড করবে আমার টাইম কেমন লাগবে। অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে কেন, তাই না? ইনপুট সাইজ ছোট হলে টাইম বেশি লাগবে নাকি, আর ইনপুট সাইজ বড় হলে টাইম কম লাগবে, ঠিক না? কি ঠিক বলছি? ইনপুট সাইজ বেশি হলে টাইম কম লাগবে, ইনপুট সাইজ ছোট হলে টাইম বেশি লাগবে নাকি? না স্যার,
বড় হলে টাইম বেশি লাগবে, ছোট হলে টাইম কম লাগবে। হ্যাঁ মানে ডিপেন্ডেন্ট তো, ইনপুট সাইজ ডিপেন্ডেন্ট, ইনপুট সাইজ বড় হলে টাইম বেশি লাগবে, ইনপুট সাইজ ছোট হলে টাইম কম লাগবে। মানে এক্স্যাক্টলি কি লাগবে সেটা আমাকে ফাংশনটা বলে দিবে। আমরা একটা ফাংশনের মধ্যে জিনিসটাকে নিয়ে আসছি। আচ্ছা, এটা ছিল বেস্ট কেস। এখন যদি ওয়ার্স্ট কেস চিন্তা করি, ওয়ার্স্ট কেস কি হবে? ওয়ার্স্ট কেস হবে ওই যেটা বললাম 2 + 3 + 4 + 5, হ্যাঁ, লাইন 5 এর জন্য এবং লাইন 6 এর জন্য 1 + 2 + 3 + up to -1। তো এই সামেশনটা করে দিছে এখানে, আমরা জানি ইংলিশ স্কুলে পড়ে আসছি যে এই সামেশনটা কত। এই সামেশনটা হচ্ছে যদি 1 থেকে হইতো তাহলে হচ্ছে n + 1 সরি n × n + 1 / 2। যদি 1 থেকে হইতো, আমি তো 1 থেকে করিনি, আমি কত থেকে করছি? 2 থেকে। সো আমাকে ওই -1 একটা বাদ দিয়ে দিলাম, শেষ। আর ওখানে পরেরটা কিন্তু 1 থেকেই, পরেরটা 1 থেকে, কিন্তু এটা এনটা টার্ম না, এখানে আছে n - 1 1টা টার্ম। সো কি করতে হবে? n × n - 1 / 2। n × n - 1 / 2। তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম। যোগফলটা কত? একটা হচ্ছে n × n + 1 / 2 -1, আর একটা হচ্ছে n × n - 1 / 2। তাহলে এই যোগফলটা করি, বসাই, বসে একটা বিদ্যুতের পাচ্ছি। এটা তুমি বাসায় করো, হিসাবটা করো, আমি জাস্ট ফাইনাল রেজাল্টটা কি সেটা দেখা দিচ্ছি। ফাইনাল রেজাল্ট হচ্ছে C5/2, C6/2, C7/2 ইনটু n²। এই পুরোটা হচ্ছে n² সহগ, আর এটা হচ্ছে n এর সহগ। এটা হিসাব করলে পাবা তুমি, আমি আলাদা দেখাচ্ছি। এই পুরো এটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট। তাহলে দেখা যাচ্ছে আমি আরেকটা ফাংশন পাইলাম এখানে, যেটা হচ্ছে সাম কনস্ট্যান্ট ইনটু n² প্লাস সাম কনস্ট্যান্ট ইনটু n প্লাস সাম কনস্ট্যান্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা ফাংশন পেলাম, বাট আনফরচুনেটলি অর ফরচুনেটলি দিস ফাংশন ইজ নট এ লিনিয়ার ফাংশন, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফাংশন। তাহলে দেখা যাচ্ছে যে ইনসারশন সর্টের রানিং টাইম, ইনসারশন যে সময়টা নেয়, যে সময়টাকে আমরা উভয় ক্ষেত্রে ইন টার্মস অফ ইনপুট সাইজ প্রকাশ করতে পারতেছি, স্পেসিফিক্যালি ইন টার্মস অফ সাম ফাংশন অফ ইনপুট সাইজ প্রকাশ করতে পারছি। কিন্তু বেস কেসে ফাংশনটা দাঁড়াচ্ছে একটা লিনিয়ার ফাংশন, কিন্তু ওয়ার্স্ট কেসে ফাংশনটা দাঁড়াচ্ছে একটা কোয়াড্রেটিক ফাংশন। এখন এই যে এটা সিগনিফিকেন্সটা কি? লিনিয়ার ফাংশন পাইলে সেটা সিগনিফিকেন্স কি, এবং কোয়াড্রেটিক ফাংশন পাইলে সেটা সিগনিফিকেন্স কি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে স্যার n+1 আর n-1 কেন সেটা বুঝিনি স্যার, আগে বললে হবে। কোথায়? ওই যে উপরে n × n+1/2 এটা তো আমরা সামেশন থেকে জানি। এটা জানি n × n-1 টা কেন হইছে? এটা তো সামেশন রুল কি? আমার যদি 1 থেকে এখানে আমি কত থেকে কত যোগ করতে বলছি? 2 থেকে কত? স্যার এটা n × n-1/2 এটা হ্যাঁ, ইউজ করে। এখানে আমি যেটা করছি, আমরা ধরে নিচ্ছি যে এটা 2 থেকে না, এটা 1 থেকে। তাহলে 1 থেকে n+1, 1 থেকে n পর্যন্ত যোগফল কত? n × n+1 / 2। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি হয়েছে? এখানে যেটা হয়েছে সেটা হলো, এখানে আমি একটু লিখি ব্যাখ্যা করে, তো জানা উচিত, এটা বোঝা উচিত। আমাদের দুঃখজনক, এখানে আমার টার্ম কত? এখানে নাম্বার অফ টার্ম কত? n-1, তাই না? জি স্যার। আচ্ছা, আমার সূত্র কি ছিল? আমার সূত্র ছিল প্রথমে দেখো কত n, তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে n-1। সূত্র কি ছিল? n × n+1 / 2 না? জি স্যার। আচ্ছা, সূত্র ছিল n × n+1 / 2। এখন n এর মান এখানে কত? এখানে n এর মান হচ্ছে n-1, তাই না? স্যার n-1 + 1, +1 এই পুরোটা / 2। তাহলে তাহলে এখানে n-1 + 1 হচ্ছে n, আর n-1 হচ্ছে n-1। ঠিক আছে, তাহলে n-1 × n / 2 বোঝা গেছে? জি স্যার বুঝা গেছে। আচ্ছা, এইগুলো চট করে করতে হবে আর কি। এই অঙ্কগুলো চট করে মাথা করে ফেলতে হবে। হ্যাঁ, এই অভ্যাসটা দরকার কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের জন্য। হিসাব করতে পারা, চট করে গুনতে পারা, এই দুইটাই দরকার। মনে থাকবে? জি স্যার। এগুলো আসলে প্র্যাকটিস করলে হয়ে যায়। গুনতে পারা এটা প্র্যাকটিস করলে হয়ে যায়। এই যে বাজারে যে হিসাব করে, চট করে হিসাব করে ফেলতে পারে, কারণ অভ্যাস হয়ে গেছে। যে মানে স্কুলে গেছে সেও পারে, যে স্কুলে জানে সেও পারে। কেন পারে? কারণ প্র্যাকটিস করতে হয়ে যায়। তো তোমাদেরও যদি প্র্যাকটিস করো হয়ে যাবে, গুনতে পারা হয়ে যাবে, সমস্যা না। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে দুই কেসে দুই রকম ফাংশন আছে, এবং এই দুই রকম স্যার এই ক্ষেত্রে তো স্যার n × n-1/2 আসতেছে। হ্যাঁ,
এই যে দ্বিতীয় ক্ষেত্রে -1 +1 কাটা গিয়ে দ্বিতীয় ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছ? হ্যাঁ সেই তো বললাম n - 1 n * n - 1 বিয়োগ 2 আসছে, C6 এর জন্য আসছে, C7 এর জন্য আসছে, দুই ক্ষেত্রে এটা আসছে। আমরা একবার করে লিখে দিলাম আর কি। বোঝা গেছে কিনা? জি স্যার। ফাইনাল কথা কি? ফাইনাল কথা হচ্ছে যে দুই সময় দুই রকম ফাংশন আছে, মানে দুই কেসে দুই রকম ফাংশন পাইছি আমরা। হ্যাঁ, এবং এটা সিগনিফিকেন্স কি ম্যাথমেটিক্যালি এবং অ্যালগরিদমিক্যালি এবং সময় দিক থেকে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কিছু সিম্পল, এখানে তো বেশ একটা ঝামেলাপূর্ণ কাজ করতেছে, আমাকে অনেক ঝামেলা করে করে মানে সলিউশনটা বের করতেছে। আমরা কিছু সিম্পলিফাইড কি বলে ওটাকে অ্যালগরিদম দেখবো, সিম্পল কিছু অ্যালগরিদম দেখবো যেটার রানিং টাইমটা আমরা কিভাবে বের করতে পারি। তুমি দেখবে যে সবসময় একটা কাজই করতে হবে, সেটা কি করতে হবে বলো? কি করতে হবে? গুনতে হবে স্যার, গুনতে হবে। গুনতে হবে, গুনতে হবে। গুনতে হবে। সো গুনতে শেখো, কম্পিউটার তুমি ভালো করবা।